নমস্কার, গল্পের ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের ইমরান হকের লেখা অবহেলার সংসার। এই পর্বের দ্বিতীয় পর্ব তোমাদের পাঠ করে শোনাচ্ছি। জান্নাতুল, তুই এগুলো কি বলতেছিস? আমরা তোর মা বাবা না, আমাদের চিনিস না বলতেছিস? আমার নিজের বাবা বলতেছে। হ্যাঁ, চিনি না তোমাদের আমি। আমার এই কথা শুনে বাবা মা আরো একটু শ্বশুর বাড়িতে থাকেন নাই, সাথে সাথে চলে যেতে শুরু করেছেন। আরে বিয়ান সাহেব, আপনারা কোথায় চলে যাচ্ছেন? মেয়ের কথা শুনে কি চলে যাচ্ছেন নাকি? এখান থেকে কি করব বলেন? আমাদের তো চেনেই না, তার সামনে কেমন করে থাকি, তাই এখানে বেশিক্ষণ না থাকাই ভালো। চলো জান্নাতুনের মা, নিজেরাই মেয়ের আমাদের চেনে না, তাহলে এখানে থাকাটা খুবই অন্যায় হবে। ওকে চলো তুমি। আর জান্নাতুন শোন মা, একটু দেখে শুনেই থাকি, আর হতভাগা মাকে একটু স্মরণ করিস, যদি একবার মনে পড়ে। আমি চুপ করে বসে আছি, কি বলবো ভেবেই পাচ্ছি না। আমিও তো মানুষ, মন বলে কিছু আছে। মা বাবা 2টি বছরে একবারও আমাকে দেখতে না আসায় তাহলে কেমন কষ্ট হয়েছিল আমার। আমার মনে অভিমান জমতে পারে তো, সেই রকম অভিমান জমেছিল মা বাবার জন্য। আমার কষ্টটা কেউ বুঝলো না, এই মনে কত কষ্ট জমা হয়ে আছে। জান্নাতুন, তোমার মা বাবা তো চলে যাচ্ছে, তুমি আটকাও, আমার শাশুড়ি বলতেছে। না মা, ওনাদের আটকানোর দরকার নাই, ওরা যাচ্ছে যাক। ভাবি, আঙ্কেল আন্টি তো কষ্ট পেয়ে চলে গেল। এসা চুপ করেই আছি, আসলে আমার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে, এটা করা আমার ঠিক হয়নি, কিন্তু এখন ভেবে কোনো লাভ নাই। মা বাবা তো চলেই গেছে, কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না, সেই দশা হয়েছে। আগে ভাবিনি পরিস্থিতি এমন খারাপের পথে যাবে, এমন অনুশোচনাও ভুগতেছি। ভাবি শোনো, যা হওয়ার হয়েছে, এখন মন খারাপ করে কোনো লাভ নেই। এখন চলো, আমি তোমাকে তোমার রুমে রেখে আসি। ওকে চলো, তাহলে তুমি আমাকে রুমের ভিতরে রেখে আসো। তারপর এসে আমাকে আমার রুমের ভিতর রেখে চলে আসলো। আমি সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ওনাকে রুমের আশেপাশে কোথাও দেখতেছি না, কই গেল, কই গেছে, যাকে আমার কি কি। এভাবে 3টা দিন চলে গেল। এখন আমি অনেক সুস্থ। এত তাড়াতাড়ি সুস্থ হওয়ার একমাত্র কারণ হচ্ছে ঈশ্বরের যত্নের কারণে। আজকে তাড়াতাড়ি সুস্থ হয়েছি। আমার স্বামী আমাকে সুস্থ দেখে কাছে ঘেঁষার চেষ্টাও করেছে, কিন্তু কাছে ঘেঁষতে দিই না। এখন শুধু অবহেলা করি। বুঝতে পেরেছি, এনার থেকে ভালোবাসা পেতে হলে আগে অবহেলা করতে হবে, তাহলে তার আসল ঠিকানাটা বুঝতে পারবে। উনি কি করছেন? শয়তানের পাল্লায় পড়ে যা হয়। 2টা বছরের সংসারে কখনো ওনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখিনি, তাহলে ওনার মনটা পুরো শয়তানে দখল করে নিয়েছে। তাই ন্যায় অন্যায় কিছু বুঝতেছে না। প্রথমত, ওনাকে ভালো পথে আনতে হলে তা আগে আল্লাহর পথে আনতে হবে। আজকে সকলের কাহিনী। জান্নাতুন, তুমি আমার থেকে শুধু পালিয়ে বেড়াচ্ছ কেন? আগের মতো আর ঠিকভাবে কথা বলো না, অবহেলা করতেছ। তোমার কাছ থেকে যেটা চাচ্ছি, কিন্তু সেটা ঘেঁষতে দিচ্ছ না। আমি আপনাকে অবহেলা করব কেন? আমি তো আপনার কেউ না। যাকে স্ত্রী হিসাবে মানেন না, তার থেকে কথা না বলাই ভালো। এগুলো তুমি কি বলতেছো? আমার কথায় এসব ব্যবহার ভালো লাগতেছে না, এর ফল ভালো হবে না। কিন্তু কি করবেন? মারবেন? মারেন, আমাকে মারা ছাড়া কি আপনি পারবেন? কিছুই তো পারবেন না। আপনার মতো অনেক কাপুরুষ আছে যারা শুধু স্ত্রীকে মারতে জানে, তাছাড়া কিছুই জানে না, কিছুই করতে পারে না, কারণ তারা পুরুষ নামে কাপুরুষ। যারা কথায় কথায় স্ত্রীকে মারার হুমকি দেয়, সে কখনো সুপুরুষ হতে পারে না, এটা মনে রাখবেন। স্ত্রীকে মেরে নিজেকে পুরুষ মানুষ ভাববেন না, স্ত্রীকে না মেরে ভালোবাসতে শিখুন। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, আমাকে জ্ঞান দিতে আসবে না। দেখ, আপনার সাথে কথা বলা মানে একটা গরুর সাথে কথা বলা। নিজের ইগোটাই ওনার কাছে বেশি। কে কি বলুক, আপনার সাথে কথা বলতে ঘৃণা হয় আমার। এতগুলো কথা বলে রুম থেকে চলে আসি। এই ইমান হককে ঘৃণা করার এটার ফল ভালো হবে না। আজকে তোমার খবর করে ছাড়বো, শুধু আজকে অফিস থেকে আসি। আমি রুম থেকে এসে সোজা আমার শাশুড়ি মার কাছে আসলাম। আরে বৌমা, তুমি এত সকালে ঘুম থেকে উঠেছো কেন? এখনো ঠিকভাবে সুস্থ হও নাই তুমি? মা, আমি এখন অনেকটা সুস্থ, তাই আপনাকে সাহায্য করার জন্য এখানে আসলাম। বৌমা, আমাকে সাহায্য করতে হবে না, তুমি না হয় রুমে গিয়ে রেস্ট করো। এখানে ঘুম থেকে উঠে আসলাম, আবার রেস্ট করব। মা আবার দাঁড়াও, আর রেস্ট করা হবে না। আর আমি তো একটু সুস্থ, তাই তোমাকে হেল্প করি না।
কয়েকদিন ঘরবন্দি হয়ে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলতেছো তখন থাকো, কিন্তু কোনো কাজে হাত দেওয়া যাবে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। ঠিক আছে। আচ্ছা মা, ঈশা ঘুম থেকে ওঠে নাই? ঈশান এখনো ঘুম থেকে ওঠে নাই বৌমা। ও মা, আমাকে রাস্তা দাও, আমার অফিসে যেতে হবে, এমনিতে দেরি হয়ে গেছে। মা আর আমি রান্নাঘরে গল্প করতেছি, তাতে আমার স্বামী এভাবে মাকে বলতেছে, বৌমা তুমি কি নাস্তা দিয়ে আসো ইমানকে। আমি অবাক হচ্ছ কেন? তুমি ছাড়া কে যাবে? দেখতে পারতেছো না আমি কাজ করতেছি। ওকে মা, তাহলে আমার নাস্তার প্লেটটা দেন, আমি নাস্তাগুলো ওনাকে দিয়ে দিই। তারপর আমি নাস্তার প্লেটটা ওনার সামনে নিয়ে গিয়ে বলতেছি, এই নেন আপনার নাস্তা, আর তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করেন তো যত সব। তুমি এমন ভাবে বলতেছো কেন? আর সকাল থেকে দেখছি আমার সাথে তুমি খারাপ ব্যবহার করতেছো। কোনো সমস্যা কি তোমার? আমার কোনো সমস্যা নাই, আপনার থাকলে থাকতে পারেন, আপনার সাথে বেশি পেঁচাল পারতে পারবো না আমি, তাই বেশি কথা না, তাড়াতাড়ি খেয়ে নিজের কাজে চলে যান তো। ঠিক আছে, যাচ্ছি। তবে কাজটা ঠিক করতেছো না তুমি, এই বিচার আমি ঠিক করব। রাতে তখন কিন্তু পস্তাবে, কে পস্তাবে সেটা পরে দেখা যাবে। ঠিক আছে। তারপর আমি আর জান্নাতুন সাথে কথা না বলে নাস্তা খেতে শুরু করলাম। নাস্তা করতেছি আর একটু পর পর ওকে দেখতেছি। ও তো দিব্যি সোফার উপরে পায়ের উপর পা দিয়ে বসে আছে। এর যে আজকে কি হলো বুঝতেছি না। আগে তো এমন করতো না, তাহলে এখন এমন করতেছে কেন? আগে যেটা বলতাম সেটাই করতো, কথার উপরে কথা বলতো না। এখন বিন্দু মাত্র ভয় না করে আমার কথার উপরে কথা বলেই চলছে। এগুলো ভাবতে ভাবতে নাস্তা খাওয়ার শেষ আমার। তাই আর দেরি করা যাবে না, এমনিতে দেরি হয়ে গেছে। মা, আমি অফিস গেলাম। নাস্তা করেছিস বাবা? মা, আমি গেলাম, এমনি দেরি হয়ে গেছে, কথা বলার টাইম নাই। ওকে বাবা, যা আর রাস্তা দেখে শুনে যাস। ওকে, আমি চলে যাচ্ছি। ও একবারে আমার দিকে তাকালো না, একটি বারও আমাকে বাই বললো না। উনি ওনার মতো সোফায় বসেই আছে। কি মেয়ে রে ভাই, মাইরি! ও ছড়ি মেয়ে, নয় বউ। তারপর আমি বাসার বাইরে এসে গাড়িতে উঠি, অফিসে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি। তারপর গাড়িটা স্টার্ট দিয়ে চালাতে শুরু করলাম। গাড়িটা একটু জোরেই চালাচ্ছি, কারণ তাড়াতাড়ি অফিসে গিয়ে পৌঁছতে হবে। হঠাৎ করে রাস্তার সাইডে এক বন্ধুকে দেখতে পেলাম। তাকে দেখে গাড়িটা ব্রেক করলাম। তারপর গাড়ি থেকে নেমে সোজা ওর কাছে চলে গেলাম। প্রায় আজ 5 বছর পরে ওর সাথে দেখা। কি রে সাজু, কেমন আছিস? আর তোর কোলে মেয়েটা কার? আরে ইমান, তুই? বহুদিন পরে দেখা, তোর কোনো খবর নাই। আমি তো ভালোই আছি, তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই তো ওই যে চলে গেলি গ্রামে, আর শহরেই আসলি না। ও, তাহলে তুই কই যাবি এখন? আমি তো এখন ঢাকা মোড়ের দিকে যাব, তারপর ওখান থেকে গাড়ি করে গ্রামে চলে যাব। তাহলে চল আমার সাথে, আমিও ওদিকে যাব। তাই? তাহলে তো ভালোই হলো। তারপর সাজুকে আর ওর কোলে বাচ্চা মেয়েটাকে নিয়ে আমার গাড়িতে নিয়ে যাচ্ছি ঢাকা মোড়ের দিকে। তো সাজু, মেয়েটাকে তোর কোলে? ও, এটা আমার মেয়ে, নাম নূরে, বয়স 5 বছর। অনেক সুন্দর তো তোর মেয়েটা দেখতে। তবে তুই বিয়ে করলি কবে? আমি কোনো খবর পেলাম না। আমার বিয়ে করা প্রায় 7 বছর হচ্ছে, আর বিয়েটা হঠাৎ করে হয়ে যায়, তাই তোকে জানাইনি রে। ও, তবে তোর মেয়েটা দেখতে কিন্তু অনেক কিউট। সবাই এই কথাই বলে। মেয়েটা আমার ওর মার মতো দেখতে হয়েছে। মেয়েটাকে জন্ম দিতে গিয়ে ওর বউটা মারা যায়। মেয়েটা হয়েছে আমাদের বিয়ের 5টা বছর পরে। এই 5 বছর ধরে কত কান্নাকাটি করেছি আল্লাহর কাছে একটা সন্তানের শেষে। আল্লাহ 5 বছর পরে আমাদের কোল জুড়ে একটা মেয়ে দেয়। একটা ছেলে বা মেয়ের বিয়ের পরে যখন বাচ্চা হয় না, তাদের কতটা সমাজের মানুষের কাছে কটু কথা শুনতে হয় সেটা আমি বুঝতে পেরেছি। তখন বিয়ের 5 বছর পার হয়ে যাওয়ার পরেও কোনো সন্তান হয়নি। অনেক দেখছি রে, দোষ বিয়ার পরেও বাচ্চা নষ্ট করে। আরে বাচ্চা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, তাহলে এরা নষ্ট কেন করে? বাচ্চা নিবে না, দেশে অনেক পদ্ধতি আছে বাচ্চা না নেওয়ার, কিন্তু না, তারা এটা নেবে না। আল্লাহ যাদের মাধ্যমে জন্ম নেওয়ার জন্য পৃথিবীতে পাঠায়, তারাই আবার বাচ্চাটাকে পৃথিবীতে জন্ম দেওয়ার আগে মেরে ফেলে। কত মানুষ আছে বিয়ের পরে বাচ্চা হয় না, তাদের কত স্বপ্ন দেখে একটি বাচ্চার জন্য, আর এইদিকে বাচ্চা পেটে আসার পরেও নষ্ট করে দেয়। আসলে এরা কখনো প্রকৃত মুসলিম হতে পারে না। আচ্ছা শোন, দোষ অনেক কিছু বুঝলাম, রাগ করিস না, আমাকে আর একটি সামনে নেবে দেশ, আমি হেঁটে চলে বাস স্ট্যান্ড যেতে পারবো। ওকে দিচ্ছি। আর তোর কথায় কেন রাগ করব আমি?
আচ্ছা শোন, তোর যদি বিয়ের পরে প্রথম বাচ্চা ভাবির পেটে আসে সেটা কখনো নষ্ট করিস না, ওকে? বাচ্চা নষ্ট করা মহাপাপ, যা আল্লাহ কখনো ক্ষমা করে না। আর আল্লাহ যদি বান্দার ওপরে একবার নারাজ হয় তাহলে সেই বান্দার ওপরে কখনো আল্লাহর রহমত আসে না। আমি তো বিয়ে করেছি রে সাজু, আর আমার 2টি বছর বিয়ে হয়ে গেছে। কি বলিস? তাহলে বিয়ে করে ফেলছি? তবে বিয়ে করে ভালো করেছিস, ফরজ জিনিস আগেও করাই ভালো। তবে আগের কথা মতো আছিস নাকি চেঞ্জ হয়েছিস বউ পেয়ে? আরে কই চেঞ্জ হতে পারলাম? কি বলিস? এখনো কি তোর খারাপ অভ্যাসগুলো আছে? তাহলে তোর বউ কেমনে তোর সংসারে আছে রে ইমান? কলেজ লাইফে কত খারাপ ছিলি তুই, তোকে কত মানা করতাম যে মেয়েগুলোর জীবন নষ্ট করিস না, তাও বলতে একটু মজা করি। তাহলে কি এখনো ওগুলো করিস নাকি বউ বাসায় থাকার পরেও? আরে না, আগের মতো তেমন মেয়েদের জীবন নিয়ে খেলা করি না, তাও লোভ সামলাতে পারি না। অনেক চেষ্টা করেছি মেয়েদের শরীরের লোভ সামলাতে, কিন্তু পারি না ছাড়তে। তবে অন্য মেয়েদের কাছে আর যাই না, নিজের বউয়ের সাথেই করি যা ইচ্ছা হয়। তাহলে তোর কথা শুনে বুঝতে পারছি ভাবিকে অনেক অত্যাচার করিস। তাহলে তোর সংসারে এত অত্যাচার সহ্য করে ভাবি এখনো পড়ে আছে তোর কাছে। কোন মেয়ে কখনো এত কষ্ট সহ্য করে সংসার করবে না যদি তার স্বামীকে ভালো না বাসে? আমার মনে হয় ভাবি তোকে অনেক ভালোবাসে, তাই তোর দেওয়া কষ্টগুলো সহ্য করে এখনো পড়ে আছে। ইমন, তোকে একটা কথা বলি, সময় আছে, এখনো নিজেকে শুধরে নে, তাহলে তোর জন্য ভালো। আর যদি নিজেকে চেঞ্জ না করতে পারিস তাহলে একদিক তোকে পস্তাতে হবে, সেদিন কান্নাকাটি করেও লাভ হবে না। তাই বলি কি, ভাবিকে অত্যাচার না করে একটু ভালোবেসে দেখ, মনে শান্তি পাবি। শারীরিক সম্পর্ক আর মনের সম্পর্ক আসমান জমিন তফাৎ। তাই বউয়ের মনকে ভালোবাসতে শেখ, তাহলে প্রকৃত ভালোবাসা পাবি বউয়ের থেকে। বউ থাকতে বউয়ের মর্ম বুঝিস, যখন থাকবে না তখন বুঝবি বউ কি জিনিস। আমি বুঝতেছি সংসারে একটা মেয়ে না থাকলে কেমন কষ্ট হয়। গাড়িটা দাঁড় করা, আমি এখানে নামবো। বাস স্ট্যান্ড তো আর একটু সামনে। এখানে দাঁড় করাতে বলতেছি কেন রে সাজু? তোকে যেটা বলছি সেটাই কর। আজকে বাস স্ট্যান্ডটা এখান থেকে বেশি দূরে, তাই একটু হাঁটলে সমস্যা নাই রে। আমি তো পুরো রাস্তাটা তোকে আর মেয়েকে আনলাম, আর এখন অর্ধেক এসে গাড়ি থেকে নামতে চাচ্ছিস রে? অর্ধেক কই, আর একটু সামনে গেলেই বাস স্ট্যান্ড। তাই আমি চাচ্ছি অল্প রাস্তায় একটু হেঁটেই যাই। ঠিক আছে, এত করে যখন বলতেছিস তাহলে এখানে তোকে নেমেই দিই। ঠিক আছে, গাড়িটা রাস্তার সাইডে দাঁড় করা। ওকে। তারপর আমি গাড়িটা রাস্তার এক সাইডে দাঁড় করালাম। তাহলে আমি গেলাম ইমান, ভালো থাকিস, আর মাঝে মাঝে ফোন দিস। আমাকে একদম ভুলে যাস না, বন্ধুকে কেউ ভুলে যায় নাকি? আচ্ছা তুইও ভালো থাকিস, আর রাস্তা দেখে শুনে যাস। আমি রাস্তা কি দেখবো, গাড়ির ড্রাইভারই তো রাস্তা দেখে চালাবে, নতুন করে রাস্তা দেখতে হবে না আমাকে। ঠিক আছে, তাও দেখে শুনে যাস। ওকে। আর শোন, তোকে যেগুলো বললাম তোর ভালোর জন্য বললাম ভাই, তোকে আমি একটা ভাই হিসাবে মানি, তাই তোকে বলতেছি সময় আছে, ভালো হয়ে যা, আর আল্লাহর কাছে ক্ষমা চা আগের কর্মের, তাহলে ঠিক একদিন আল্লাহ তোকে ক্ষমা করবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়বি। ঠিক আছে সাজু, তোর কথাটা মাথায় রাখবো। হোম রাখলেই ভালো। দিন দিন জীবন ক্ষয় হচ্ছে, হঠাৎ কোনো পুরো শরীর চলা বন্ধ হয়ে যাবে, বুঝতেই পারবি না। আচ্ছা তুই তাহলে যা, আমি অফিসে যাব, এমনিতে লেট হয়ে গেছে। ওকে। তারপর আমি সাজুকে ওখানে রেখেই সোজা অফিসের দিকে যাচ্ছি, গাড়িটা স্টার্ট দিয়ে। কিন্তু সাজুর কথায় আমার কলিজায় গেঁথে গেল। ও তো সত্যি বলছে আমি কত জঘন্য পাপ করছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? প্রতিদিন কত কত অত্যাচার করেছি জান্নাতুনকে, তবুও আমার কাছে পড়ে আছে। তাকে বউ হিসাবে না মানা থেকে শুরু করে কত শারীরিক অত্যাচার করেছি। আমি এত খারাপ হলাম কেন? নিজের প্রথম সন্তানকেও মেরে ফেলেছি পৃথিবীতে আসার আগে। এত খারাপ কাজ করেছি, এখন তো নিজেকে দেখলে ঘৃণা হচ্ছে। আসলে আমি একটা জঘন্য ব্যক্তি। আচ্ছা জান্নাতুন কিভাবে আমাকে ক্ষমা করবে আমার এতগুলো অপরাধকে? ক্ষমা না করলেও পা ধরবে, তবুও ক্ষমা চাবো। স্বামী হয়ে অনেক অন্যায় করেছি ওর ওপরে। এগুলো ভাবতে ভাবতে অফিসে চলে আসলাম। তারপর গাড়িটা পার্ক করে অফিসের ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকতেই গুড মর্নিং স্যার, গুড মর্নিং, এভাবে অফিসের অনেক মানুষ আমাকে গুড মর্নিং জানালো। তারপর আমি গিয়ে আমার রুমে ঢুকলাম। রুমের ভিতরে ঢুকে সোজা চেয়ারে গিয়ে বসলাম। চেয়ারে বসে চোখ দুটো বন্ধ করে হেলান দিয়ে ভাবতেই অবাক লাগতেছে আমি এগুলো কি করছি। ভাবতেই বুকের ভেতর ভয় কেঁপে উঠছে, মনটাকে শান্ত করতেই পারছি না।
মে আই কামিং স্যার? ইয়েস কামিং। চোখ দুটো খুলে দেখি অফিসের ম্যানেজার এসেছে। মাহবুব সাহেব, কোনো সমস্যা? ম্যানেজারের নাম মাহবুব সাহেব। না স্যার, তবে কিছু ফাইলে আপনার সাইন লাগতো। ওকে, ফাইলগুলো রেখে যান, আমি একটু পরে সাইন করে দিচ্ছি। ওকে স্যার। তারপর ম্যানেজার সাহেব ফাইলগুলো রেখে চলে যান আমার রুম থেকে। কিছুই ভালো লাগতেছে না, মনে আমার কাল বৈশাখী ঝড় শুরু হয়েছে। মনে হচ্ছে মনকে স্থির করতে পারতেছি না। না, জান্নাতুলের সাথে একটু কথা বলতে হবে। দেখি কি করতেছে ও। তারপর আমার ফোনটা বাইর করে জান্নাতুলকে ফোন দিচ্ছি, কিন্তু ফোনটা ধরতেছেই না। দুইবার দিলাম, ধরলো না, কিন্তু তিনবার দিলাম। ফোন দেওয়ার পরে ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ হওয়ার সাথে সাথে আমি বলতেছি, কি করো জান্নাতুল তুমি? আচ্ছা, আপনার কি শরীর খারাপ? শরীর খারাপ হবে কেন? না মানে আপনি কখনো তো আমাকে ফোন দেন না, তাই ভাবলাম আপনার শরীর খারাপ হয়েছে মনে হয়। কেন? আমার বউকে আমি কি ফোন দিতে পারি না? প্লিজ বউ বলবেন না, বউ কথাটা আপনার মুখে মানায় না। আপনার মনে হয় শরীর মাথা দুটোই খারাপ হয়ে গেছে। আপনি এক কাজ করেন, অফিস থেকে আসার সময় ডাক্তার দেখিয়ে আসেন, ওকে? ডাক্তার দেখাতে হবে না আমার, সমস্যার ওষুধ হচ্ছে তুমি, তাই তুমি হলেই হবে। আপনি সত্যি পাগল হয়ে গেছেন, কি আজব আচরণ করতেছেন। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার জন্য। আমি কি বলছি আমার জন্য আপনাকে পাগল হতে? যাই হোক, এখন বাজে কথা বাদ দিন, ফোনটা কেটে দেন। আপনার সাথে কথা বলতে ইচ্ছে করতেছে না। আর আপনার মতো সারাদিন বসে থাকি না, কাজ করি, তাই এখন কাজ করতেছি। যদি কিছু বলার থাকে বলুন, না হলে ফোনটা কেটে দিন। তুমি তো দেখতেছি একটু রোমান্টিক না, কথা কথা ঝগড়া করো। আমি তোমার স্বামী হই, একটু রোমান্টিক ভাবে কথা বলবে, তা না শুধু রাগ দেখাও। আচ্ছা, এই মানুষটার হলো কি? আজকে সকাল থেকে দেখছি কেমন আচরণ করতেছে। আসলে কি ভালো হতে চলেছে, নাকি ভালো হওয়ার নাটক করতেছে আমার কাছে? আপনি যতই ভালো সাজুন না কেন, আমি আপনাকে সহজে মেনে নিব না। আমাকে যেমন কষ্ট দিয়েছেন, সব হিসাব আপনার তুলে নিব কষ্ট দিয়ে। আমি আপনাকে দেখে নিব, গ্রামের মেয়েরাও সবকিছু করতে পারে। কথা বলো না কেন বউ? এই আপনাকে না বললাম আমাকে বউ বলে ডাকবেন না? রাগী হয়ে বলতেছি। আপনার যখন বউ বলে ডাকতেছে তখন মনে ভালো লাগা কাজ করতেছে, কিন্তু এত সহজে মেনে নেওয়া যাবে না। তাকে বুঝাই দেব কত ধানে কত চাল। তাহলে কি বলে ডাকবো? বউ বলে অন্য কিছু বলে ডাকে, কিন্তু অন্য নামে মুখে আসতেছে না, তাই বউ বলে ডাকছি। দূর, যত সব ফালতু লোক। এত কিছু করার পরে এখন আসছে বউ বলে ডাকতে। নাটক দেখলে বাঁচা যায় না। এখন তো নাটক করবেন ভালো সাজার, কারণ আপনাকে যে আমার পাশে ঘেঁচতেই দেয় না, রাতের চাহিদা মেটাতে দিই না, সেই জন্য। এটা কখনো আশা করবেন না আমাকে পাশে পাওয়ার। এটার জন্য যদি আমাকে বাসা বা থেকে বাইর হতে হয়, তাও যাব, কিন্তু আপনাকে ভুলেও আপনার পাশে ঘেঁচতে দেবো না। তুমি এগুলো বলতে পারলে? যা বলছি ভালো বলছি আপনাকে। এখন ফোনটা রাখলে ভালো হতো, কারণ আমি কাজে ব্যস্ত, কাজ করতেছি তাই। আর একটু কথা বলো না, কাজটা না হয় পরেও করিও। তোমার সাথে কথা বলে ভালো লাগতেছে না, এতক্ষণ হতাশায় ভুগছিলাম। ভাই, কথা বলার ইচ্ছাই নাই আর আমার। এই বলে ফোন কেটে দেয়। ওনার সাথে কথা বলার ভালো লাগতেছে না, এই ফোনটা কেটে দিল তো। আচ্ছা, আবার দেখি ফোন দিই, এই ভেবে আবার ফোনটা দিলাম, কিন্তু এখন ফোন ঢুকেই না। বারবার বলে আপনার কাঙ্ক্ষিত নাম্বার ব্যস্ত আছে। অনেক কয়েকবার ফোনটা দিলাম, ওই একই কি কথা বলে। তাহলে কি ও আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ঢুকিয়ে দিয়েছে? কি করি এখন? অফিসে থাকতেও ভালো লাগতেছে না, শুধু মনে হচ্ছে বাসায় কখন যাই আর কখন জান্নাতুলের কাছে ক্ষমা চাই, কিন্তু যেতে পারতেছি না, কারণ অফিসে একটা মিটিংও আছে দুপুর 3টার দিকে, তাই বাসায় যেতে পারছি। এখন তো বাজে প্রায় একটা, আরো 2 ঘন্টা ওয়েট করতে হবে। না, এর ফাঁকে লাঞ্চটা খেয়ে আসি। তারপর আমি অফিস থেকে বাইর হয়ে গাড়িটা নিয়ে লাঞ্চ করতে রেস্টুরেন্টে যাচ্ছি। রেস্টুরেন্টটা আবার অফিস থেকে বেশি দূরে না, প্রায় প্রতিদিন লাঞ্চ করি। প্রায় 5 থেকে 6 মিনিট লাগে আমার অফিস থেকে রেস্টুরেন্টে যেতে। 5 মিনিট পরে রেস্টুরেন্টে চলে আসলাম। গাড়িটা এক সাইডে পার্ক করে রেস্টুরেন্টের ভিতরে গেলাম। তারপর রেস্টুরেন্টের এক সাইডে গিয়ে বসলাম। বসার পরে একটা ওয়েটার এসে বলল, কি খাবেন স্যার? তারপর আমার যা যা খাওয়ার আমি আনতে বললাম। একটু পরে খাবারগুলো ওয়েটার দিয়ে গেল। তারপর আমি এক এক করে সব খেয়ে ফেললাম। এত তাড়াতাড়ি খাওয়ার কারণ হচ্ছে খুবই ক্ষুধা লেগেছিল। খাওয়ার পরেও একটু বসে থেকে চেয়ার থেকে উঠে এসে বিলটা মিটিয়ে দিয়ে আবার গাড়িতে কাছে চলে আসলাম। রেস্টুরেন্টের পাশে দেখতেছি একটা চায়ের দোকান, তাই আজকে একটা সিগারেট খাবো, তাই ভেবে
দেরি না করে 10 টাকা দিয়ে একটা সিগারেট নিলাম। তারপর সিগারেটটা ধরায় নিয়ে আসলাম আবার গাড়ির পাশে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়াগুলো আকাশের দিকে ছেড়ে দিচ্ছি আর আগের কথাগুলো ভাবতেছি। কিছুক্ষণ পরে দেখতেছি ধোঁয়াগুলো মিশে যাচ্ছে। এই যে মিস্টার, এখানে ধূমপান করতেছেন কেন? আপনি জানেন না ধূমপান স্বাস্থ্যের ক্ষতিকারক? আমি আমার টাকায় খাচ্ছি, তাহলে আপনার কই লাগতেছে শুনি? হ্যাঁ, আমি জানি সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা কতজন জানে মানে শুনি? আর আমার ক্ষতি হবে তো আপনার কি? হঠাৎ করে একটা মেয়ে বলতেছে। আমার কি মানে? আপনি সিগারেট খেতে পারবেন না এখানে। কেন পারবো না? আমার টাকায় আমি খাচ্ছি। আপনার কোথায় লাগতেছে? কোথা থেকে যে এই পাগল ছাগলগুলো আসে? আচ্ছা, আপনি সিগারেট খাচ্ছেন খান, কিন্তু এই পাবলিক প্লেসে খাচ্ছেন কেন? আপনি খাচ্ছেন, আপনার ক্ষতি হচ্ছে, আবার ভালো মানুষগুলোরও ক্ষতি করতেছেন, আবার বেশি কথা বলেন। আমি কই খাবো না খাবো সেটা আমার ব্যাপার, আপনি আপনার কাজে যান তো। ফালতু মেয়ে কোথাকার, আমাকে ফালতু বলেন? এই ভীম চৌধুরীকে দেখে নিব আপনাকে। কি দেখবেন? দেখেন, পারলে একটা ছবি তুলে নেন আপনার ফোনে, যখন ইচ্ছা দেখে নিন। আরে মিম, এগুলো কি শুরু করেছিস? তোকে একাই রাস্তায় ছেড়ে দিলে খালি ঝামেলা বেঁধে বেড়াস। সরি ভাইয়া, আপনি ওর কথায় রাগ করিয়েন না, ও একটু এমনই। কি বললি? আমি ঝামেলা বেঁধে বেড়াই? উনি কেন এই পাবলিক প্লেস সিগারেট খাবে? আর তুই আমার বান্ধবী হয়ে ওই বেয়াদব ছেলেটার পক্ষ নিচ্ছিস? আরে উনি কই সিগারেট খাবে না খাবে ওনা ওর ব্যাপার, তুই বাধা দেওয়ার কে রে? আর মিম, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে রে। কি বেশি হয়ে যাচ্ছে? আচ্ছা, আপনারা দাঁড়ান, আপনাদের মাঝে ঝগড়া করতে হবে না, আমি চলে যাচ্ছি। আপনি আপনার মিম না ডিম কি নাম, ওনাকে এখান থেকে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখান, তাহলে ভালো হয়ে যাবে। ওনার পাশের মেয়েটাকে বলতেছি, ওনার নাম মিম, ওকে ডিম না। আর একবার যদি ডিম বলেন তাহলে আপনার মাথা ফাটিয়ে দিব। কি সাংঘাতিক তুমি এরে বাবা। এই যে আপু, আপনি ওনাকে এখান থেকে নিয়ে যান, না হলে একটা দুর্ঘটনাই হয়ে যাবে। এই মিম, চল এখান থেকে, আমাকে তুই ছেড়ে দে, এই বেয়াদব ছেলেটার আজকেই মাথা ফেটে দিব। মিম চল, তুই দেখে নিব, এর প্রতিশোধ নিয়ে ছাড়বো আমি। ঠিক আছে, কি করতে পারেন সেটাই দেখতে চাই আমি। তারপর মিম নামের মেয়েটাকে জোর করে ওনার বান্ধবী নিয়ে যায় আমার সামনে থেকে। এই মেয়ের কারণে আমার 10 টাকার সিগারেট বাতাসে পুড়ে উড়ে চলে গেল। একটু শান্তিতে সিগারেটটাও খেতে পারলাম না। মেয়ের সাহস দেখলে বাঁচি না, আমার নাকি মাথা ফেটে দিবে। হঠাৎ করে দেখি প্যান্টের পকেটে ফোন বাজতে শুরু করেছে। আমি ফোন পকেট থেকে বাইর করে দেখি ম্যানেজার ফোন দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো স্যার, আপনি কই? অফিসে চলে আসুন তাড়াতাড়ি, মিটিং এর টাইম হয়ে যাচ্ছে তো, প্রায় 3টা বাজতে চলেছে। ওকে, আমি যাচ্ছি, আপনি একটু ওদিকে সামলান। ওকে স্যার। ফোনটা পকেটে রেখে গাড়িতে উঠলাম, কারণ এখানে আর দাঁড়িয়ে থাকা যাবে না। সারা মেয়েটাই সব গড়মিল করে দিয়েছে। এবার 4 মিনিটে অফিসের সামনে গিয়ে চলে এসেছি। গাড়িটা একটু জোরেই চালিয়েছি তো, তাই 1 মিনিট আগে চলে এসেছি। গাড়িটা পার্ক করে সোজা অফিসের ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখি সবাই আমার জন্য ওয়েট করতেছে। স্যার, আপনি এসেছেন? চলেন। ওনারা কই? স্যার, ওনারা আপনার কেবিনে আছে, ওখানে আপনার জন্য অপেক্ষা করতেছে। ওকে, আমি তাহলে কেবিনে যাচ্ছি। ওকে স্যার। তারপর আমার কেবিনে ঢুকে সবাইকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। সবাই ভালো? আপনি? আমিও ভালো। তারপর আমি আমার চেয়ারে গিয়ে বসলাম। বসে দেখি আমার সামনে 5জন ব্যক্তি বসে আছে। 5জনের মধ্যে একজন মেয়েও ছিল। মেয়েটার মুখে মাস্ক পরা ছিল, কিন্তু যখন মাস্কটা খুলে আমি অবাক হয়ে গেছি মেয়েটাকে দেখে। এই মেয়েটা এখানে কিভাবে? আপনারা ভাবছেন আসলে মেয়েটা কে আর কাকে দেখে অবাক হয়েছে? মেয়েটা আসলে হচ্ছে আমার কলেজ লাইফের বান্ধবী। সেই 3 বছর আগে দেশের বাইরে চলে গিয়েছিল। দেশের বাইরে যাওয়ার পরে কোনো যোগাযোগই হয়নি। এতদিন পরে তাকে আবার অফিসে দেখতে পারবো সেটা কখনো ভাবতে পারিনি। আরে ইমান, তুই এখানে? আমি এখানে থাকবো না তো কই থাকবো? এটা তো আমার অফিস। তাহলে তোর সাথে মিটিং করতে আসছি, তুই আগে আমাকে বলবি না তোর সাথে ডিলটা হতে চলেছে? তাহলে তো এখানে আসতেই হতো না। আমি কি জানি তুই এখানে আসতেছিস? আচ্ছা বাদ দে, তাহলে তুই দেশে কবে আসছিস রে? আর দেশে আসছিস যখন আমাকে জানালি না? দেশে এসেছি 2 দিন হচ্ছে, আর এত ব্যস্ততার মধ্যে ছিলাম তাই তোকে জানাতে ভুলে গিয়েছিলাম। ও তাই? আমরা দুজনে কথা বলতেছি, এটা দেখে বাকি 4জন হাঁ করে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আচ্ছা মনি, তুই এই মিস্টার ইমানকে চিনিস? চাচ্ছু, ও আমার কলেজ লাইফের বেস্ট বন্ধু ছিল।
ও তাহলে ওনার ডিলটা পেতে কোনো সমস্যা নাই। চাচ্চু, ডিলটা তাহলে ওকে কে দেন। ও অনেক ভালো একটা ছেলেও ডিলটা কমপ্লিট করতে পারবে। ওকে, তুই যখন বলতেছিস তাহলে আমাদের কোনো সমস্যা নাই ডিলটা দিতে। ঠিক আছে চাচ্চু, আজকে এত বড় একটা ডিল পাবো কখনো ভাবতে পারিনি। এটা শুধু মনির জন্য পেয়েছি। ও না থাকলে ডিলটা পেতাম না মনে হয়। যদি পেতাম তাহলে আমাকে অনেক কষ্ট করতে হতো। একমাত্র ওর জন্য আজকে এত বড় ডিলটা খুব সহজে পেলাম। ও আমাদের তো বলাই হয় নাই। মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে মনি চৌধুরী। ও হচ্ছে বড় ফ্যামিলির মেয়ে। ওর বাবার টাকার অভাব নেই। ওর বাবা মা দেশের বাইরে থাকে আর ও ওখানে ওর চাচুর কাছে থাকে। মনির বাবার দেশের বাইরেও অনেকগুলো কোম্পানি আছে, তাদের কাছে আমরাও কিছু না। তবুও কিভাবে যে ওর আমার বেস্ট বান্ধবী হয়েছিল আমি কিছুই জানি না। মিস্টার ইমান, আপনি যদি এই ডিলটা ভালোভাবে কমপ্লিট করতে পারেন নেক্সটে আরো ডিল পাবেন, আপনাকে দেওয়া হবে। তাই আশা করি আপনি এই প্রথম কাজটা গুরুত্ব দিয়ে করবেন। স্যার আপনি চিন্তা করবেন না, আমি ঠিক গুরুত্ব দিয়ে কাজটা করব। ঠিক আছে, তাহলে আমরা আসি। মনি চলো তাহলে। চাচ্চু তুমি চাও আমি একটু পরে যাব ইমানের সাথে একটু কথা বলে। ওকে, কিন্তু মণিমা রাস্তা দেখে শুনে আসিস ওকে। এমনিতে আমাদের শত্রুর অভাব নাই। ওকে চাচ্চু। স্যার আমি না হয় মনিকে পৌঁছে দিব, কোনো সমস্যা হবে না। ওকে। তারপর মনি চাচ্চু আর বাকি তিনজন চলে গেলেন। মনি রয়ে গেল আমার কেবিনে। ধন্যবাদ রে মনি। ধন্যবাদ কেন? এই যে তুই না থাকলে এত বড় একটা কাজ পেতাম না, তাই তোকে ধন্যবাদ দিচ্ছি। ঠিক আছে, তোকে ধন্যবাদ দিতে হবে না। ওটা তুই পাওয়ার যোগ্য ছিলি তাই পেয়েছিস। এগুলো কথা বাদ দে। আগে চল কোথাও গিয়ে দুজনে কফি খাই। আইডিয়াটা খারাপ না, চল তাহলে রেস্টুরেন্টে গিয়ে কফি খেয়ে আসি। ওকে চল তাহলে। তারপর মনিকে নিয়ে আবারও রেস্টুরেন্টে আসলাম কফি খেতে। রেস্টুরেন্টে আসতেই আবারও মিম না ডিম এর কথা মনে পড়ে গেল। গাড়িটা এক সাইডে দাঁড় করিয়ে দুজনে গাড়ি থেকে বাইর হলাম। আমি গাড়ি থেকে বাইর হয়ে রেস্টুরেন্টের চারপাশটা ঘুরে দেখতেছি, যদি আমাকে দেখে আবার ঝামেলা করতে পারে। এমনিতে তখন বেঁচে গেছি। কিরে ইমান, এমন ভাবে ঘুরে ঘুরে কি করতেছিস? আর বলিস না রে, মনি সে অনেক কাহিনী, তুই বুঝবি না। এখন চল ভিতরে যাই, প্রায় সন্ধ্যা হতে চললো। তো বাসায় যেতে হবে তাড়াতাড়ি। সন্ধ্যা হচ্ছে তো কি হচ্ছে, অনেকদিন পর দেখা আজকে। তুই 10টার আগে বাসায় যেতে পারবি না, আমার দ্বারাই সম্ভব না রে। বেশি দেরি বাসায় যাওয়া যাবে না। কেন রে, বাসায় কি বউ বেঁধে রাখছিস নাকি? বউ বেঁধে রাখি নাই, কিন্তু বউ বাসায় আছে, দেরি করে গেলে পিটাবে। মিথ্যে বললাম, কারণ আমাকে আজকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। বাসায় গিয়ে প্রথমে জান্নাতুলের থেকে ক্ষমা চাইতে হবে। এই জন্য ক্ষমা না যাওয়া পর্যন্ত মনে শান্তি পাওয়া যাবে না। কি, তুই বিয়ে করে ফেলেছিস? আমার বিয়ে করা প্রায় 2 বছর হয়েছে। ও, ও নয় কিন্তু তুই আমার বিয়ের কথা শুনে মন খারাপ কেন করলি? আরে এগুলো বাদ দে তো। আচ্ছা তুই কি এখানে দাঁড়িয়ে থাকার জন্য আমাকে নিয়ে এসেছিস? আমি বুঝতে পারছি না ও কি আমার থেকে লুকোচ্ছে কিছু। আমি যখন বললাম তখন ও কথাটা পাল্টে দিয়ে দাঁড়িয়ে থাকার কথা বলতেছে। ওকে চল তাহলে, আর দাঁড়িয়ে থেকে কি করবি? চল। তারপর আমরা রেস্টুরেন্টে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে একটা টেবিলে বসলাম। তারপর আমি 2টা কফি অর্ডার দিলাম। কফি আসতে নাকি একটু টাইম লাগবে, তাই আমাদের অপেক্ষা করতে হবে। ইমান, আন্টি আঙ্কেল কেমন আছে? এশা কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, কিন্তু আমার বউ একটু অসুস্থ রে। তোর বউ আবার কেমন করে অসুস্থ হয়েছে? আমার বউ আজকে অসুস্থ, সেটা আমার জন্য, আমার ভুলের জন্য আজকে আমার বউকে অবহেলা করতেছে। তোকে কেন অবহেলা করবে রে তোর বউ? আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বল। আসলে তারপর আমি সব কাহিনী মনিকে বললাম। তুই এত খারাপ আগে বুঝতে পারি নাই তো। এতগুলো বছর একসাথে পড়ালেখা করেছি, এখন তো দেখতেছি তোর চরিত্র খারাপ, যে নিজের সন্তানকে পৃথিবীতে আসার আগে মেরে ফেলেছে। তোকে সাধে তোর বউ অবহেলা করতেছে। আমি তোর বউয়ের জায়গায় হলে তোকে কবেই ছেড়ে চলে যেতাম, আর তো এখানে পড়ে আছে তোর সংসারে। আমি এটা ভেবে পাচ্ছি না তুই কিভাবে এত ভাষণ হয়ে নিজের সন্তানকে মেরে ফেললি। আমি মানতেছি অনেক অন্যায় করেছি, কিন্তু এখন আমি ভালো হতে চাই। আমি আমার বউকে ভালোবাসতে চাই। আমি চাই একটা আদর্শ স্বামী হতে, যাকে নিয়েও আমাকে গর্ব করবে। এগুলো তোর কপালে জুটবে না। আমি শিওর তুই যে অন্যায় করেছিস সেটা কখনো ক্ষমার যোগ্য নয়। প্লিজ তুই অন্তত এমন করে বলিস না। তুই কিছু কর একটা, এখন যেন আমি ভালো হতে পারি। আমাকে বল কি করলে আমার বউ আমাকে ক্ষমা করে দিবে। শোন ইমান, তোকে একটা কথা বলি, আমি একটা মেয়ে, সেও ক্ষেত্রেও একটা মেয়ে মানুষের বিশ্বাস অর্জন করা খুব সহজ কাজ, কিন্তু
একবার বিশ্বাস ভেঙে গেলে কখনো সেই মেয়ের মাঝে বিশ্বাস আনা যায় না। অর্জন করতে পারবি না তুই। যদি তুই তোর বুক ছেড়ে দেখাস যে আমি তোকে ভালোবাসি, কিন্তু কখনো তোর কথা বিশ্বাস করবে না, এটাই মেয়েদের ক্যারেক্টার, বুঝলি? তাহলে কি আমি কখনো আমার বউয়ের ক্ষমা পাবো না? না, কখনো স্বামী হিসাবে মেনে নিবে না। আমি এটা বলতে পারবো না যে তোর বউ কখনো মেনে নিবে না। মেনে নিতেও পারে, আবার নাও নিতে পারে। এটা কখনো কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমার মনে হয় তোর প্রথম কাজ আগে ক্ষমা চাইবি তোর বউয়ের থেকে। একবার না পারলে দেখ শতবার। এই প্রবাদটা কিন্তু ছোটবেলায় অনেকবার বইয়ে পড়েছি। চেষ্টা করে দেখ ক্ষমা করতে পারিস। স্যার, আপনাদের কফি। ও, এখানে দেখেছেন আমাদের দুজনের কথার মাঝে ওইটার কফির কথা বলতেছে। ঠিক আছে, আমি তাই করব। তার কাছে ক্ষমা চাবো। যতদিন না ক্ষমা করে আমাকে, ততদিন চেষ্টা করেই যাব। এই গল্পের এই পর্বটা আমি এখানে শেষ করছি। ফিরে আসবো পরের পর্বে। যদি এই গল্পটি ভালো লেগে থাকে আপনাদের, লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর গল্পের জন্য।